কোনো ফ্যাসিস্ট যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর। পুলিশ সপ্তাহ উদ্বোধন, জননিরাপত্তায় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টার আহ্বান। এবারের বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 6.5%। লক্ষ্যমাত্রা বাস্তবমুখী বললেও বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ। গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা, পালিয়ে গেছে আরও কয়েকজন। চুরির কাজে ব্যবহার করা ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে RSPS। ট্রাফিক আইন ভাঙলেই কাটা পড়বে পয়েন্ট, বাতিল হবে লাইসেন্স। একতরফা সাজা চাপানোর অভিযোগ চালকদের, কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এবং পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে নতুন শঙ্কা। মুখ্যমন্ত্রীর শপথের দিনই গুলিতে নিহত 2। বুড়িমারিতে অনুপ্রবেশের চেষ্টা। সংখ্যালঘু নির্যাতন বাড়লে প্রভাব পড়বে এপারেও। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী আয়োজনে তিনি এই আহ্বান জানান। এর আগে অনুষ্ঠানস্থলে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে সরকার প্রধান বলেন, নির্বাচিত সরকারের কাছে শান্তি ও নিরাপত্তা চায় দেশের মানুষ। তাই জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সাধ্য ও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করার আহ্বান জানান তিনি। বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রমাণ করেছে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম পুলিশ বাহিনী। এ সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে আগামী অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 9.5%। এমন আভাসই মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। লক্ষ্যমাত্রাকে বাস্তবমুখী বললেও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি বাড়িয়ে তা অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে বলেও সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেচাকেনার ব্যস্ততার মধ্যেই এই মুদি দোকানির নিরন্তর হিসাব কষে চলা, ভোক্তা চাহিদা মেটাতে পণ্য সরবরাহ ঠিক রাখতে কিভাবে আসবে অর্থের যোগান, সংকট মোকাবিলায় কতটুকু ভরতে পারবেন সঞ্চয় ভাণ্ডার, ঘাটতি পূরণে ভরসা রাখবেন কোথায়, আর পরিবারের সদস্যদের খরপোশ মেটাতেই বা ব্যয় করবেন কত টাকা। আয় ব্যয়ের হিসাব যদি আমি ঠিকমতো না করতে পারি, তাহলে আমার ব্যবসারও উন্নতি হবে না, আমার সংসারও ঠিকমতো চালাতে পারবো না। পরিকল্পনা যদি আমার ভালো না হয়, তাহলে আমার কোনো কাজে ভালো হবে না। আয় ব্যয়ের হিসাব কষে চলা প্রত্যেক সচেতন মানুষের মতোই আগামী অর্থ বছরে দেশের উন্নয়নে কত টাকা ব্যয়ে কি করা হবে ছক কষে জাতীয় সংসদে সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 জুন। কঠিন সময়ে বাজেট দেওয়ার দায়িত্ব পড়েছে নতুন সরকারের উপর। কঠিন সময় বিশ্ব বাস্তবতায় আছে, আর দেশের
কয়েক বছরের অর্থনৈতিক বাস্তবতায় তো কঠিন বটেই। বিএনপি সরকার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ১,৪০,০০০ কোটি টাকা বেশি। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে ৬.৫%। প্রবৃদ্ধি তো আমরা ৮% অলমোস্ট চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা নেমে গিয়েছি। সেই হিসেবে টার্গেটটা ৬.৫% অনেক বেশি না। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই ভ্যাট প্রচলন করে রাজস্ব আদায়ে যুগান্তকারী পদক্ষেপের জানান দিয়েছিল বিএনপি। ২ দশক পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এবারও বাজেটে নতুনত্ব আনবে বলে আশা এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যানের। বাজেট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যে অর্থনীতিকে চালু করতে হবে, বাজেট বড় করতে হবে, কিন্তু সুশাসনটা তার সাথে থাকতে হবে। তবে হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে পণ্য ও কাঁচামাল সরবরাহে যে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, সেই বাস্তবতায় এই সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে মুনশিয়ানা দেখাতে না পারলে রিজার্ভের চাপ তৈরি, মূল্যস্ফীতি বৃদ্ধি সহ অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন এই অর্থনীতিবিদ। ইলেকশনের এক সপ্তাহ পরেই তো যুদ্ধ লেগে গেল। এই সরবরাহ সংকট যেখানে থাকে সেখানে সম্প্রসারণমূলক বাজেট দিয়ে সমস্যাটাকে আরো জটিল করে দেওয়া হয়। বাস্তবায়ন হলে এটা যদি উৎপাদন না বাড়ায়, কারণ চাহিদার সংকটে তো উৎপাদন ব্যাহত না, তো টাকাটা বাজারে ঢুকে যাচ্ছে, এর ফলে মূল্যস্ফীতি এমনি খুবই উচ্চ পর্যায়ে আছে, এটার উপর ফার্দার চাপ সৃষ্টি হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা ধরা হতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহার করা ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে যায় কালিয়াকৈরের বাগচালা গ্রামে। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও বাকি ৩ জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়, পাশাপাশি ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতে বিক্ষোভ করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের একাংশ। শনিবার রাত 11:30টার দিকে কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ করেন আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, কলেজের প্রধান ফটকে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা মুছে ফেলার ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। পরবর্তীতে মুছে দেওয়া লেখার ওপরে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস পুনরায় লেখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুই মাসের কম সময়ে হাম ও উপসর্গে দেশে মৃত্যু ছাড়িয়েছে ৩৫০। প্রাদুর্ভাবের সবশেষ খবর জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে এখনও হাসপাতালে ফিট করছেন অভিভাবকরা, বিশেষ করে যেসব শিশুদের জ্বর, সর্দি কিংবা নিউমোনিয়া এবং র্যাশ হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসছেন। এবং চিকিৎসকরাও বারবারই বলছেন যে সামান্য জ্বর কিংবা সর্দির মতো যেই উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও রোগীরা আসছেন এবং আউটডোরে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের অবস্থা গুরুতর কিংবা চিকিৎসকরা দেখে যাদেরকে ভর্তি দেওয়ার উপযুক্ত মনে করছেন তাদেরকে ভর্তি রাখছেন। এই মুহূর্তে এই হাসপাতালে 431 জন হামের রোগী ভর্তি আছে এবং নতুন করে গত 24 ঘন্টায় 132 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেটি আসলে বলছিলাম যে হঠাৎ করেই যে হামের প্রাদুর্ভাব, এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছিলেন যে আগে যে টিকাদান কর্মসূচি ছিল, এই টিকার
গর্ভসূচির একটি গ্যাপ হয়েছে, পাশাপাশি শিশুদের যে পুষ্টিহীনতা, সেই পুষ্টিহীনতার একটি বড় কারণ রয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন শিশুদের 6 মাস বয়স পর্যন্ত যে মায়ের বুকের দুধ পান করানো হয়, সেই বুকের দুধ পান করানোর যেই হার, সেই হার কমে গিয়েছে, যার কারণেই কিন্তু তাদের যেই হার্ড ইমিউনিটি, সেই ইমিউনিটিতে গ্যাপ হয়েছে এবং যার কারণেই তারা এইসব ভাইরাল জনিত রোগগুলোতে বারবার আক্রান্ত হচ্ছে এবং সেজন্যই চিকিৎসকরা বলছেন তাদের যাতে পুষ্টি নিশ্চিত করা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি ইপিআইভুক্ত যেসব টিকা আছে সেই টিকাগুলো নিয়মিত দিতে হবে। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের সবশেষ তথ্য। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসার নিচের 3 তলায় ভাড়া থাকত কালাম সাইমা দম্পতি। সকাল 7টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়, সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান তাদের শরীরের 30 থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। দগ্ধ কালাম সবজি বিক্রেতা ও তার স্ত্রী সাইমা মেসে রান্নার কাজ করেন বলে জানা গেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। অ্যাপস ভিত্তিক এ সেবায় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই কাটা পড়বে পয়েন্ট। এভাবে পয়েন্ট শূন্য হয়ে গেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। চালকরা বলছেন যত্রতত্র যাত্রী নামার কারণে নিয়ম ভাঙে বেশিরভাগ সময়। তাই একতরফা চালকদের ওপর সাজা না রেখে যাত্রীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তাদের। এদিকে ব্যাপক আইন লঙ্ঘনের বাস্তবতায় কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যানজট আর বিশৃঙ্খল সড়ক রাজধানী ঢাকায় যেন নিয়তি। প্রতিদিন নিয়ম ভাঙাই যেন নিয়ম। রাস্তা পারাপার আর যান চলাচল সবই চলে হুড়োহুড়িতে। নিত্যকার এমন দৃশ্য বলে দেয় কতটা অসহায় আমাদের ট্রাফিক বিভাগ। এমন বাস্তবতায় সড়কে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। BRT এর এই ডিজিটাল ব্যবস্থা ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি লাইসেন্সে রয়েছে 12 পয়েন্ট। নিয়ম ভাঙলে পয়েন্ট কমবে আর শূন্যে পৌঁছলে লাইসেন্স বাতিল। এই ব্যবস্থায় ট্রাফিক পুলিশের হাতে থাকবে স্মার্ট ডিভাইস, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেকর্ড হবে অপরাধ। অ্যাপ ভিত্তিক সেবা চালু হলে সড়কে চালক ট্রাফিক বাক বিতণ্ডতা কমবে, শৃঙ্খলা ফিরবে যান চলাচলে, বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের জন্য এটা অনেক বড় সুবিধা হবে, কারণ আমরা তো ফিজিক্যালি মামলা করি, মানুষের সাথে মানুষের মধ্যে ঝামেলা এবং অনেক হ্যারাসমেন্টের শিকার হই। এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। তবে চালকরা বলছেন চুক্তিভিত্তিক গাড়ি চললে যাত্রী ওঠানামায় নিয়ম মানা কঠিন। সিঙ্গেলে তাকে নামাইতেই হবে, ওইখানে যে কোনো মূল্যেও তাকে নামাইতে হবে। গাড়ি সারাদিন কষ্ট করে চলে রাতেবেলা দেই বেতন নাকি 100 টাকা ইনকাম কম দেয়, চাবিটা ছুঁয়ে দেবো মালিককে করে। টার্গেটে না করে আমাদের যদি মাসিক ভিত্তিতে করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আইনটা সহজে মানতে পারবো। এ বিষয়ে অ্যাপ চালু হওয়ার আগে কথা বলতে চাননি BRT এর চেয়ারম্যান। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়ন হতে সমষ্টিগত উদ্যোগ নিতে হবে। যেভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, আমার ধারণা এখানে 95% চালকই নিয়ম মানছে না। তারা ট্রিপ বেসিসে সড়কে বাসগুলি চালাচ্ছে, তাদের কোনো বেতন নাই। তো এই চালক তো আসলে সড়কে নামার পর বেপরোয়া হবে, এটা কিন্তু স্বাভাবিক। উদ্যোগটা অবশ্যই ভালো, কিন্তু একই সাথে আমার সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার যে রুট কজ যেটা আছে, সেই রুট কজেও কিন্তু আমাদের কাজ করতে হবে। ধাপে ধাপে সারা দেশে চালু হচ্ছে RSPS, যার লক্ষ্য একটাই, নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন এ পদ্ধতি আলোর মুখ দেখবে, তবে বাস্তবায়নে কঠোর নজরদারি দরকার। তাহলে কি সড়কের বিশৃঙ্খলা থেকে এবার মুক্তি মিলবে? সময়ই বলে দেবে এই অবাধ্য চরিত্রগুলোকে কতটা আবদ্ধ করা গেল নিয়মের গণ্ডিতে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। নিঃস্বার্থ ও চিরন্তন ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছেন সন্তানেরা। শুধু দিবসের গণ্ডিতে আটকে না থাকার প্রত্যাশা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে বাড়ছে নতুন শঙ্কা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিনই সীমান্তে গুলিতে প্রাণ গেছে 2 জনের। আর লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপরে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে 47-এর দেশভাগের পর প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে গেরুয়া শিবির। তবে নির্বাচনের ফল প্রকাশের পরপরই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বাড়ছে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে আসাম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর অতীত অভিজ্ঞতায় সেই শঙ্কা আরও জোরালো হয়েছে। শপথ নেয়ার পর শুভেন্দু অধিকারী নীরব থাকলেও নির্বাচনী প্রচারে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই উদ্বেগকে আরো বাড়িয়েছে। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। ওপারে মুসলিম নির্যাতন বাড়লে তার প্রভাব পড়তে পারে এপারেও। যেহেতু হচ্ছে কি 3 লাখ ভোটার তারা এখনো হচ্ছে সেই লিস্টে জায়গা পাননি, এই 3 লাখ নাম্বারটাকে ব্যবহার করে একটা পুশিং করবার চেষ্টা হয় কিনা এবং সেটার একটা শঙ্কা আছে। ক্যাম্পেইনের সময় আমরা দেখেছি যারা বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং পরবর্তী সময়েও আমরা হচ্ছে গিয়ে এই নির্বাচনের বিজয়টাকে তারা যেভাবে আইডেন্টিফাই করবার চেষ্টা করছে, তার ফলে এই একটা শঙ্কার জায়গাটা থাকে। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না, এটা তো 2 দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। তবে রাজনৈতিক নীরবতার মধ্যেও সীমান্তে থামেনি অস্থিরতা। এরই মধ্যে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির প্রাণ গেছে। এর আগে বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকের পথ রোধ করে ফিরিয়ে দিয়েছে বিজিবি। সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মত বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সেই জন্য আমি মনে করি প্রথমত সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে। আমাদের সীমান্ত যেটা ভারত বাংলাদেশ 2 পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক। আমাদের 2 প্রান্তের যে মানুষ রয়েছে, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরও দৃঢ় হোক। এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সংস্থাটির দাবি, যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমান্ত ঘিরে যে কোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি শেষে হাওর এলাকায় রোদের দেখা মেলায় অবশিষ্ট ধান তোলায় মরিয়া কৃষক। পুরোদমে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ। এই মুহূর্তে হবিগঞ্জের বানিয়াচং হাওরে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। প্রবল বর্ষণ ও টানা বৃষ্টিতে হবিগঞ্জের প্রায় 11,000 হেক্টর পানির নিচে তলিয়ে গেছে জমি এবং আমরা দেখেছি যে কৃষকরা প্রাণপণ চেষ্টা করছেন। গত কয়েকদিন যাবৎ হবিগঞ্জে রৌদ্রের দেখা মিলেছে এবং এখন প্রখর রৌদ্র আমরা রৌদ্রের মধ্যে আছি এবং এই রৌদ্রটা কৃষকদের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা জানিয়েছেন যে এই রৌদ্রের ফলে তাদের যে কষ্টার্জিত ফসলের যে অবশিষ্ট যেগুলা এখনো আছে এবং যেগুলা পচা, আধা পচা ধান তারা সংগ্রহ করেছেন, এই ধানগুলো তারা প্রাণপণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রাণপণ চেষ্টা করছেন গুলায় তোলার জন্য। আমরা দেখেছি যে সকাল থেকে আমরা এই হাওরে ছিলাম, এখানে যে কৃষক কৃষানি আছেন সবাই সকাল থেকেই এখানে তাদের যে কষ্টার্জিত যে ফসলের যে অবশিষ্ট অংশ রয়েছে, যে ধানগুলো রয়েছে, ধানগুলো তারা চেষ্টা করছেন তার যতটুকু সংগ্রহ করা যায়। এছাড়াও কৃষি বিভাগ যে তথ্য জানিয়েছে যে হবিগঞ্জের প্রায় 22,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিকভাবে ক্ষতির পরিমাণ
476 কোটি টাকা। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে কৃষকদের তালিকা তৈরি হচ্ছে, আপডেট তালিকা তৈরি হচ্ছে। কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। তবে কৃষকদের যে মাঠের যে কৃষক রয়েছেন তারা আসলে চরম হতাশা রয়েছেন। আমরা দেখেছি যে সময়ে এইখানে কৃষকদের মুখে হাসি থাকার কথা, কিন্তু এই সময়ে কৃষকদের মুখে কেবলই হতাশা এবং হতাশা। আমরা দেখেছি যে এখানে যে কৃষকরা আছেন তারা একটি আশঙ্কা করছেন যে ধানগুলা তারা এখন পেয়েছেন বা যে ধানগুলা তারা গুলায় তুলছেন, এই ধানগুলাও তারা ন্যায্য মূল্য পাবেন কিনা। তারা জানিয়েছেন যে প্রতি বছর যে ন্যায্য মূল্যে যে ধান সংগ্রহ সরকারি গুদামে নেওয়া হয়, এখানে দালাল ছাড়া নেওয়া হয় না, এবং যারা অর্থ দিতে পারে, অতিরিক্ত অর্থ দিতে পারে, তাদের ধান নেওয়া হয়। প্রকৃত কৃষকরা গুদামে গেলে তাদেরকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে হবিগঞ্জে যে কৃষকরা রয়েছেন তারা আসলে একটা আশঙ্কার মধ্যে রয়েছেন এবং তারা একটা হতাশার মধ্যে রয়েছেন যে এবছর তারা যে ধার কর্জা করে যে তারা যে কৃষি উৎপাদন করেছেন যে ধান, এই ধান আসলে তাদেরকে কতটুকু তাদের যে উৎপাদনের যে খরচ, এই খরচগুলো কতটুকু বের করা যাবে তা নিয়ে তারা অনেকটা দুশ্চিন্তা রয়েছে। তো এই ছিল আজকে হাওর অঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ খবর। হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে সরাসরি যুক্ত ছিলাম। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরো থাকছে, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে নতুন সংঘাতের হুঁশিয়ারি ইরানের, যুদ্ধবন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় ওয়াশিংটন, সমঝোতায় বাধা জেভেই পায়দারি। দেখছেন সময় সংবাদ। দিবসের গণ্ডিতে নয় মায়ের প্রতি ভালোবাসা, হোক প্রতিদিন প্রতিক্ষণের। স্বার্থের ব্যাকরণ বোঝে না মায়ের ভালোবাসা, মা থাকুক চির জাগরুক সন্তানের অন্তরে। বিশ্ব মা দিবসে সব মায়ের প্রতি ভালোবাসা। তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি, ফুলের পাপড়ি ছুঁয়ে যার শীতল স্পর্শে জড়ায় সবুজ ঘাস। মা মানেই যেন প্রকৃতি, মমতা যার অপার সৌন্দর্য। মা মানেই তো মরুর বুকে এক চিলতে শীতল ঝর্ণা। মা এক অক্ষরের এক মহাসমুদ্র, যার গভীরতা মাপার কোনো যন্ত্র নেই। মা যেন কোনো জ্বলন্ত মোমবাতি, যিনি নিজেকে জ্বালিয়ে আলো ছড়ান সন্তানের জীবনে। মা মানে অনন্ত আকাশ, শত বিপদেও সন্তানকে আগলে রাখা সব প্রশ্রয়ের আঁচল। মা মানে পরম নির্ভরতা, আজন্ম নিরাপদ আশ্রয়। মা হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে সমস্ত আবদার, কান্না আর অভিমান জমা রাখি সুদ ছাড়াই। আমি আমার মা বলতে পুরো পৃথিবীটাকেই বুঝি। আর হচ্ছে আমার জীবনে যত অর্জন, আমার জীবনে যত কিছু, সব কিছুর পেছনে আমার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। আমার মা ছাড়া আমার দুনিয়ায় চলবে। তো আমার কাছে আলটিমেটলি মনে হয় যে মার বিষয়ে বলে আসলে শেষ করা সম্ভব না। আমার কাছে আমার মা হচ্ছে আল্লাহর প্রদত্ত সবচেয়ে বড় উপহার। আমার মা আমার কাছে শুধু মা না, আমার মা আমার কাছে বেস্ট ফ্রেন্ড। স্বার্থের ব্যাকরণ বোঝে না মায়ের ভালোবাসা, তাই মায়ের এক চিলতে হাসির কাছে ফিকে পৃথিবীর সব হির জহরত। মাকে বিশেষায়িত করার জন্য কোনো স্পেসিফিক দিবসের দরকার নেই, মা তো মাই। আমার এই রাজনীতি এবং দেশপ্রেমের পেছনে সবচেয়ে বড় কারিগর আমার মা। বাবার থেকে বেশি সাপোর্ট পাইছি মা সবসময়। তো মাকে নিয়ে আসলে বড় কিছু না আমার কাছে। ব্যাখ্যা বলতে আমি শুধু এতটুকুই বুঝি যে আমার আম্মা মানে আমার কাছে সব কিছু। দিনক্ষণ দিবসে মায়ের জন্য ভালোবাসা নয়, মা থাকুক চিরজাগরুক সন্তানের অন্তরে। বিশ্ব মা দিবসে সব মায়ের প্রতি ভালোবাসা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়। সরাসরি যাচ্ছি শপথ অনুষ্ঠানে। তুমি বেদ্যা, তুমি ধর্মা, তুমি হৃদি, তুমি মর্মা, ত্বম হি প্রাণাঃ শরীরে, বহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা
মালা আতোলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি ও নিরাপত্তায় বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ। এবারের বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 6.5%। লক্ষ্যমাত্রা বাস্তবমুখী বললেও বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ। এবং গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা, পালিয়ে গেছে আরও কয়েকজন। চুরির কাজে ব্যবহার করা ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজমিলা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।